Hello everyone, my name is Shamsul Mudib and I'm the IELTS instructor here at Asparix, as I say in every video. So, IELTS Cambridge 18 reading এর আমরা এখন পড়ব যে কিভাবে আপনি একটা প্যাসেজের হেডিং ম্যাচ করবেন। হেডিং ম্যাচিং ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিং। এটা আমার নিজের কাছে লাগতো, কারণ হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে আমার পুরো প্যাসেজ পড়া লাগতেছে। প্যাসেজে মেইনলি কি বিষয়ে কথা বলা হচ্ছে এই বিষয়ে নিয়ে আমার ধারণা নেওয়া লাগতেছে। সো এখানে অনেক সময় চলে যেত। কিন্তু এখানে আমরা যেটা করব সেটা হলো, আপনি যদি প্যাসেজটা পুরোপুরি পড়েন তাহলে আমরা পুরো প্যাসেজ পড়ার সময় আন্ডারলাইন করতে করতে আগাবো। আমরা প্রতিটা লাইনে কোনো না কোনো কিওয়ার্ড পাবো। এই কিওয়ার্ডগুলো আমরা যদি আন্ডারলাইন করতে করতে আগাই তাহলে হবে কি, এর পরে যখন যে টাইপের কোয়েশ্চেনগুলো থাকবে, হেডিং ম্যাচিং মোস্টলি যে প্যাসেজে হোক, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, আপনি দেখবেন ওই প্যাসেজের ক্ষেত্রে একদম শুরুতে হয়। মানে প্যাসেজ 1-এ হলে 1 থেকে 5 বা 1 থেকে 6 হলো হেডিং ম্যাচিং। প্যাসেজ যদি 2 হয়, তাহলে যদি 14 থেকে আমরা ধরি, তাহলে 14 থেকে 19 পর্যন্ত দেখা যাবে হেডিং ম্যাচিং। প্যাসেজ 3 হলে এরকম, ঠিক আছে? কিন্তু হেডিং ম্যাচিং সেটা হবে সবসময় প্যাসেজের একদম শুরুর পার্ট নিয়ে, ঠিক আছে? শুরুর দিকে, কোয়েশ্চেনের দিক দিয়ে। সো এখন যদি আমরা দেখি হেডিং ম্যাচিং আসলো, তখন আমাদের সময় 15 মিনিট দেখা যাবে চলে যাবে জাস্ট হেডিং ম্যাচিং করতে গিয়ে। 15 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, বাট অনেক বেশি সময় যাচ্ছে শুধুমাত্র একটা পার্টিকুলার টাইপ অফ কোয়েশ্চেনের জন্য। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে ওই যেটা আমি শুরুতে বললাম, আমরা প্রতিবার আন্ডারলাইন করতে করতে আগাবো। আমরা প্রতিটা যেই সব ওয়ার্ড আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে আন্ডারলাইন করতে হবে। আমাদের কোয়েশ্চেন পড়া লাগবে না এর জন্য, পরের কোয়েশ্চেন পড়া লাগবে না, কিন্তু এতে করে কি হবে, আপনার ওই জিনিসটা আপনার মাথায় থাকবে। এটা যদি মাথায় থাকে তাহলে আপনি খুব সহজেই পরে যখন কোয়েশ্চেনগুলো পড়বেন আপনার অ্যান্সার পেতে খুব সহজ হবে, কারণ আপনি প্যাসেজ পড়ছেন, প্যাসেজে আন্ডারলাইন করছেন। সো এখন আমরা মেইনলি দেখবো কিভাবে হেডিং ম্যাচিং করব, সেটা দেখবো এখন স্ক্রিনে দেখানো হবে। লেটস গো। হ্যালো এভরিওয়ান। সো আজকে আমাদের টপিক হলো লিস্ট অফ হেডিংস অর হেডিং ম্যাচিংও বলে। এখন এখানে আপনারা দেখতে পাবেন যে রিডিং প্যাসেজ টু আপনাদের অ্যারাউন্ড 20 মিনিটস থাকবে 14 to 26 পর্যন্ত সলভ করার জন্য। সো আমাদের মেন ইয়ে হলো রিডিং প্যাসেজ টু হ্যাজ 7 প্যারাগ্রাফস এ টু জি। 7টা প্যারাগ্রাফ আছে এ থেকে জি পর্যন্ত। আপনার এগুলো হেডিং ম্যাচিং করা লাগবে, ঠিক আছে? একটা প্যারাগ্রাফের হেডিং দেওয়া লাগবে। চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো। ঠিক আছে, এখানে 8টা দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা দেওয়া আছে, আপনাদের এই 8টার মধ্যে 7টার সাথে ম্যাচ করতে হবে। একটা ইয়ার কোনো জায়গা থাকবে না, একটা হেডিং দরকার নেই, এক্সট্রা শুধু শুধু দিয়েছে যেন আপনার প্রবলেমে পড়েন। সিম্পল বিষয়। এখন আমাদের পড়তে হবে প্যারাগ্রাফ এ, কিন্তু তার আগে যেটা আমাদের করতে হবে সেটা হলো প্রতিটা লিস্ট অফ হেডিংস পড়া। কারণ আমরা যেটা এতদিনে যেটা বুঝছি সেটা হলো, রিডিং এর ক্ষেত্রে আমরা প্রথমে কোশ্চেনটা ভালো মতো পড়বো, ওটার মধ্যে কিওয়ার্ডস বের করব, ওটার মিনিং বুঝবো। কিন্তু লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে হয় কি, আপনার কিওয়ার্ড না পেলেও আপনাদের এটা মিনিং বুঝতে হবে, কারণ ফুল প্যাসেজের মেইন মরাল কি, মেইন মরাল বুঝলে আপনি হেডিং ম্যাচিং করতে পারবেন। ঠিক আছে, কারণ হেডিংটা জাস্ট একটা দুইটা লাইন না, ফুল প্যারাগ্রাফের মেইন মরাল কি, ওইটার উপর ভিত্তি করে হেডিং ম্যাচিং করা লাগে। সো আমাদের ফার্স্ট ওয়ান হলো এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড। অর্থাৎ এমন একটা পিরিয়ড বা এমন একটা সময় ছিল যখন কোল্ড কন্ডিশনস এর মধ্যে, মানে অনেক ঠান্ডার অবস্থার মধ্যে দেখায় যে টেকনোলজি কিভাবে অ্যাসেস করা হচ্ছে, মানে একটা জিনিস ঠিক মতো ওই ঠান্ডার মধ্যে চলতে পারবে না। ঠিক আছে, তো এখানে টেকনোলজি অ্যাসেসমেন্ট, কোল্ড কন্ডিশনস, এগুলো খেয়াল রাখতে হবে। ওকে, মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলিয়ার। অর্থাৎ মার্কেটিং এ এমন কোন একটা ইস্যু ছিল যেটার জন্য ফেইলিয়ারের দিকে তারা ধাবিত হয়েছে। তারপর গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর পাসড অন। অর্থাৎ স্টিম টেকনোলজির যে ভালো অ্যাসপেক্ট আছে আবার খারাপ অ্যাসপেক্টও আছে, এই দুইটা জিনিসই পাস অন করা হয়। ঠিক আছে, টেকনোলজির মাধ্যমে নানাভাবে পাস অন করা হয়, সেটা আমরা প্যাসেজ পড়লে বুঝতে পারবো। এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে। অর্থাৎ বর্তমানে যে, মানে আমাদের কারেন্টলি যেসব ইস্যুস আছে এগুলোর কিছু পসিবল সলিউশন থাকতে পারে, এটা নিয়ে একটা প্যাসেজে কথা বলা হবে। নাম্বার 5, ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার্স। অর্থাৎ কোনো একটা জিনিসের উপর আরো বেশি ইমপ্রুভমেন্ট করা হয়, আরো ভালো করা হয়, যার জন্য তাদের অর্ডার আসা শুরু করে। কমার্শিয়াল অর্ডার মানে আমরা কোনো একটা প্রোডাক্ট অর্ডার দিলাম, ওইরকম অর্ডার, কমার্শিয়াল অর্ডার আসা শুরু করে। পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকল। অর্থাৎ একটা পজিটিভ পাবলিসিটি করা হয় এই কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকলের জন্য, অর্থাৎ যান্ত্রিক বাহনের জন্য। ঠিক আছে, ভেহিকল গাড়ি হতে পারে, বাস হতে পারে, সাইকেল হইতে পারে, ইট ক্যান বি এনিথিং। ঠিক আছে, বাইক হইতে পারে। সো একটা পজিটিভ পাবলিসিটি করা হয়,
যেটা একটা কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকেলের জন্য হয়। তারপর এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, অর্থাৎ এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, এখানে আমরা কি বুঝতে পারি? সিম্পল একটা বিষয়, কাস্টমাররা যখন তাদের প্রোডাক্ট পায় তার একটা ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম পায়। সামটাইমস হয় না, আমরা একটা প্রোডাক্ট অর্ডার দিলাম কিন্তু ওইটার যেই ফলাফল আশা করছিলাম ওইরকম ফলাফল হইতেছে না, তখন আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, এটা কি হইলো, সিম্পল। তারপর এ বেটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজেস, অর্থাৎ স্টিম কার যেটা ছিল হয়তো এটাই ভেহিকেল, এই স্টিম কারের চেয়ে একটা ভালো অপশন আছে, ঠিক আছে, এটা নতুন করে আসে, স্টিম কারের বদলে নতুন ইয়ে আছে। যেমন আমাদের বর্তমানে সব গাড়ি গ্যাসের মাধ্যমে চলে, পেট্রোলের মাধ্যমে চলে, কেরোসিনের মাধ্যমে চলে। ওকে, তো এইটার উপর ফোকাস করতে হবে, বেটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজেস। ওকে, সো এখন আমরা প্যারাগ্রাফ এ পড়বো। When primitive automobiles first began to appear in the 1800s, অর্থাৎ প্রথম যে গাড়ি ঘোড়া আসা শুরু করে সেটার 1800s এর দিকে আসা শুরু করে, ঠিক আছে। Their engines were based on steam power, steam power উপর ভিত্তি করে এগুলো চলে। Steam had already enjoyed a long and successful career in the railways, so it was only natural that the technology evolved into a miniaturized version which was separate from the trains. অর্থাৎ তারা এমন গাড়ি আনা শুরু করে যেটা স্টিম এর উপর বেস করে হয়, আহ রেলওয়েজ এর যেমন ট্রেনের ইয়া থাকে স্টিম বেসড, সেরকম, ঠিক আছে। বাট দিস আর্লি কার্স ইনহেরিটেড স্টিমস উইকনেসেস অ্যালং উইথ ইটস স্ট্রেংথস, অর্থাৎ এই আর্লি যে কার্স গুলো ছিল এরা স্টিমের মাধ্যমে যে গাড়ি চালানো হয় এতে যে প্রবলেম আছে ওইটাও পায়, আবার যে গুড সাইডস গুলো থাকে ওইটাও পায়। The boilers had to be lit by hand and they required about 20 minutes to build up pressure before they could be driven. Furthermore, their water reservoirs only lasted for about 30 miles before needing replenishment. Despite such shortcomings, these newly designed self-propelled carriages offered quick transportation, and by the early 1900s, it was uncommon to see such machines shuttling wealthy citizens around town. It was not uncommon to see such machines shuttling wealthy citizens around town. Mainly এই গাড়িগুলা শুধুমাত্র ওয়েলদি পিপলরা ইউজ করে, ধনী মানুষরাই ব্যবহার করে নানা কারণে। সো আমরা এখানে একটা লাইনে খেয়াল করব, এখানে যেটা বলা হয়েছে, দিস কার্স ইনহেরিটেড স্টিমস উইকনেসেস অ্যালং উইথ ইটস স্ট্রেংথস। এখন এখানে আমরা যেটা বুঝতে পারি মেইন কথা সেটা হলো এই প্যারাগ্রাফে এটা বলা হয় যে স্টিম কার বানানো হয়, সেটা কেমনে আসে, কোন টাইমে আসে, এই টাইমে আসার পর তারা স্টিম ইঞ্জিনের যে রেলওয়েতে ইউজ হয়, ট্রেনে ইউজ হয়, এটার যে ভালো দিকগুলো ছিল সেগুলোও পায়, খারাপ দিকগুলোও পায়। এর মাধ্যমে আমরা যদি এখন ইয়াতে যাই, নাম্বার ওয়ান, এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড, এটার সাথে কোনো রকম মিল নেই। মার্কেটিং ইস্যুস লিড টু ফেইলিয়ার, আমরা মার্কেটিং ইস্যুস নিয়ে কিছু পাই না এখানে। গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর পাসড অন, আমরা এই কথাটাই পাইছি যে উইকনেসেসও পায় আবার ভালো দিকগুলোও পায়। সুতরাং নাম্বার থ্রি হলো প্যারাগ্রাফ এ এর অ্যান্সার। ওকে, সো 14 এর অ্যান্সার নাম্বার থ্রি। ওকে, দেন আমরা যদি প্যারাগ্রাফ বি তে যাই, বাট দ্য গ্লোরি ডেজ অফ স্টিম কার্স ওয়ার ফিউ, স্টিম কার্সের গ্লোরি ডেজ খুব কম টাইম ছিল। A new technology called the internal combustion engine soon appeared, which offered the ability to drive down the road just moments after starting up. অর্থাৎ গাড়িটা স্টার্ট করার পরে you can just start going around. At first, these noisy gasoline cars were unpopular because they were more complicated to operate and they had difficult hand crank starters, which were known to break arms when the engines backfired. অর্থাৎ এর নানা কমপ্লিকেটেড ওয়ে চালানোর জন্য খুব কষ্ট করে চালানো যেত, যদি ইঞ্জিন কোনো কারণে ব্যাকফায়ার করতো তাহলে হাতও ভাঙতে পারতো, এই কারণে এটা অত বেশি পপুলার ছিল না। বাট ইন 1912 জেনারেল মোটরস introduced the electric starter and over the following few years steam power was gradually phased out. এটা হওয়ার পর জেনারেল মোটরস একটা নতুন ইলেকট্রিক স্টার্টার ইন্ট্রোডিউস করে, এরপরে সিম্পলি আস্তে আস্তে স্টিম কার্সের দিকে, স্টিম পাওয়ার দ্বারা চালিত কারের দিকে কেউ অত বেশি যায় না। তো এইখানে আমরা যেটা পাইলাম সেটা হলো একটা নতুন টেকনোলজি আইসা সুন্দর মতো স্টিম কারকে সরায় দেয়। কারণ আমরা কি
অপশনস গুলোতে এমন কিছু পেয়েছিলাম? এই দুইটা পড়ছি, এখানে নাই। পিরিয়ড ইন কোল্ড কন্ডিশন বিফোর দ্য টেকনোলজি অ্যাসেস, না। মার্কেটিং ইস্যুস, না। এ পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, না, মিলে না, কোনো সলিউশন নিয়ে কথা বলা হয় নাই। ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার্স, ফার্দার ইমপ্রুভমেন্টের কথা বলা নেই, নতুন একটা টেকনোলজির কথা বলা হয়েছে। পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকল, না, এমন কোনো কথা হয় না। এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, কোনো কাস্টমারের ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম নিয়েও এখানে কথা বলা নেই। এ বেটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজেস, অর্থাৎ সিম্পলি বলছে যে স্টিম কার বদলে নতুন একটা অপশন আসছে উইচ ওয়াজ বেটার ইন মেনি ওয়েজ। যে একটা প্রবলেম ছিল যে হাত ভাঙ্গার, ওইটা ওরা ইলেকট্রিক স্টার্টারের মাধ্যমে বাদ দিয়ে দিয়েছে। সুতরাং এ বেটার অপশন দেন দ্য স্টিম কার অ্যারাইজেস, এইটাই হলো এই প্যাসেজের হেডিং। সো আমরা 15 এর অ্যান্সারও পেয়ে গেলাম। প্যারাগ্রাফ সি, even as the market was declining, four brothers made one last effort to rekindle the technology. অর্থাৎ যখন মার্কেট ডিক্লাইন করতেছিল তখন চার ভাই মিলে একটা মানে এই টেকনোলজির উপরে কিছু কাজ করার ট্রাই করছে। Between 1906 and 1909, while still attending high school, Abner Doble and his three brothers built their first steam car in their parents' basement. It comprised it comprised parts taken from a wrecked early steam car but reconfigured to drive an engine of their own design. Though it did not run well, the Doble brothers went on to build a second and third prototype in the following years. Though the Doble boys' third prototype Though the Double Boy's third prototype, nicknamed the Model B, still lacked the convenience of an internal combustion engine, it drew the attention of automobile trade magazines due to its numerous improvements over previous steam cars. The Model B proved to be superior to gasoline automobiles in many ways. অর্থাৎ ওরা স্টিম কারের উপরই নানা রকম কাজ করে এইটা শোকেস করছে যে গ্যাসোলিন যে অটোমোবাইলস গুলো ছিল, গ্যাসের মাধ্যমে যেটা চলতো, সেটা হচ্ছে নানাভাবে সুপিরিয়র ছিল, নানাভাবে ভালো ছিল। ইটস হাই প্রেশার স্টিম ড্রোভ দ্য ইঞ্জিন পিস্টনস ইন ভার্চুয়াল সাইলেন্স, অর্থাৎ সাইলেন্স একদম শান্তভাবে চলতে পারতো। ইন কন্ট্রাস্ট টু চ্যাটারিং গ্যাস ইঞ্জিনস হুইচ এমিটেড দ্য অ্যারোমা অফ বার্নড হাইড্রোকার্বনস, অর্থাৎ যে জায়গায় গ্যাস ইঞ্জিনে নানা রকম আওয়াজ হইতো, চ্যাটারিং সাউন্ডস হইতো ইঞ্জিনের, ওইটার বদলে এই স্টিম দ্বারা চালিত ভেহিকেল এরকম কিছু হইতো না, ইট ওয়াজ সাইলেন্ট। ঠিক আছে। পারহ্যাপস মোস্ট ইমপ্রেসিভলি পারহ্যাপস মোস্ট ইমপ্রেসিভলি দ্য মডেল বি ওয়াজ অ্যামেজিংলি সুইফট, অর্থাৎ এটা যথেষ্ট ফাস্ট ছিল। ইট কুড অ্যাক্সেলারেট ফ্রম 0 to 60 miles per hour ইন জাস্ট 15 seconds। ওই টাইমে 0 থেকে 60 মাইল যাইতে পারতো, অর্থাৎ অ্যাক্সেলারেট করতে পারতো ইন জাস্ট 15 seconds। এটা একটা বড় ফিট ছিল, ইট ওয়াজ এ রিয়েলি ইম্পর্টেন্ট থিং, এ ফিট ডিসক্রাইবড অ্যাজ রিমার্কেবল অ্যাক্সেলারেশন বাই অটোমোবাইল ম্যাগাজিন ইন 1914। অর্থাৎ এই 15 সেকেন্ডে 0 to 60 মাইল পার আওয়ারে এমন গতিতে যাওয়ার মতো একটা শক্তি থাকা একটা গাড়ি, সেটা খুবই বড় একটা বিষয় ছিল, বড় একটা ফিট ছিল। সো এইখানে যেটা আমরা বুঝতে পারলাম, রিমার্কেবল অ্যাক্সেলারেশন ব্লা ব্লা ব্লা, এই সব কিছু মোরাল হলো যে ওরা এটাকে আরো ভালো করতে পারছে। ঠিক আছে। এই ভালো করতে পারার পরে কি আসবে? আমাদের এটা ছিল নাম্বার 16। ঠিক আছে। পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস, না। মার্কেটিং, না। পসিবল সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, না। ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার্স, আমরা কমার্শিয়াল অর্ডার নিয়ে কিছু পাইনি। পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দিস কোয়াইট ক্লিন ফাস্ট ভেহিকল, ওরা কিন্তু পজিটিভ পাবলিসিটি পাইছিল একটা ম্যাগাজিনের মাধ্যমে। কোয়াইট বলা হয়েছে, এটা খুব শব্দ ছাড়াই চলতে পারতো। ক্লিন, এটা র্যাটলিং আওয়াজ করতো না। ফাস্ট, সুইফট বলা হয়েছে। সুতরাং এই সবকিছু মিলে গেল পজিটিভ পাবলিসিটির সাথে। সো 16 অ্যান্সার হলো নাম্বার 6। ওকে, আমি আপনাদেরকে আবার দেখাই দিই কেন এটা অ্যান্সার হয়েছে। নাম্বার সি তে আমরা যদি দেখি, it drew the attention of automobile trade magazines due to its numerous improvements over previous steam cars. The Model B proved to be superior to gasoline automobiles in many ways. Its high pressure steam drove the engine pistons in virtual silence, অর্থাৎ কোনো সাউন্ডই করতো না, it was quiet.
in contrast to clattering gas engines which emitted the aroma of burned hydrocarbons. ঠিক আছে, perhaps most impressively the Model B was amazingly swift, fast, ঠিক আছে। আর ক্লিন এই কারণে বলা হয়েছে এটা একটা অ্যারোমা দিত যেটা হলো বার্নড হাইড্রোকার্বনস এর মতো ইয়ে আসতো, ঠিক আছে, একটা গন্ধ আসতো। এই অ্যারোমাটা মানুষের জন্য খারাপ, মানুষের শরীরের জন্য খারাপ, ওয়েদারের জন্য খারাপ, জলবায়ুর জন্য খারাপ, ঠিক আছে। এই জন্য ইটস কোয়াইট, ক্লিন, ফাস্ট, তিনটাই পাইলাম। সুতরাং নাম্বার সি এর অ্যান্সার, প্যারাগ্রাফ সি এর অ্যান্সার পজিটিভ পাবলিসিটি, এইটাই হবে, ঠিক আছে। দেন প্যারাগ্রাফ ডি, the following year, Abner Doble drove the Model B from Massachusetts to Detroit in order to seek investment in his automobile design. অর্থাৎ ও ম্যাসাচুসেটস থেকে ডিট্রয়েট পর্যন্ত যায় এই অটোমোবাইল ডিজাইনের ইনভেস্টমেন্টের জন্য, which he used to open the General Engineering Company, একটা কোম্পানি খোলে। He and his brothers immediately began working on the Model C. এরপরেই তারা মডেল সি এর উপর কাজ করা শুরু করে, which was intended to expand upon the innovations of the Model B. অর্থাৎ মডেল বি যেমন ছিল তার থেকে আরো ভালো করতো, ইমপ্রুভ করতো। The brothers added features as a key based ignition in the cabin. অর্থাৎ তারা একটা কি এর মাধ্যমে আপনি গাড়ি অন করতে পারবেন এমন ব্যবস্থা করে। Eliminating the need for the operator to manually ignite the boiler. অর্থাৎ ম্যানুয়ালি যে আপনি বয়লার ইগনাইট করবেন, জ্বালাবেন, অন করবেন, ঠিক আছে, এইটার প্রয়োজনই বাদ দিয়ে দিছে ওরা, যেটা মানুষের জন্য আরো সহজ হয়ে যায়। With these enhancements, the Doble's new car company promised a steam vehicle which would provide all of the convenience of a gasoline car. অর্থাৎ ওদের নিউ কার কোম্পানি এইটা শোকেস করে যে স্টিম যে ভেহিকেল গুলো আছে এরা গ্যাসোলিন কারের যেই যে আপনি কনভিনিয়েন্স পাবেন, যেই যে ভালো দিকগুলো পাবেন, এগুলো সবকিছুই আপনি স্টিম কারের মধ্যে পাচ্ছেন, বাট উইথ মাচ গ্রেটার স্পিড। কিন্তু আপনি স্পিড আরো বেশি পাবেন। মাচ সিম্পলার ড্রাইভিং কন্ট্রোলস, আপনি খুব ইজিলি ড্রাইভ করতে পারবেন, চালাতে পারবেন। অ্যান্ড এ ভার্চুয়ালি সাইলেন্ট পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ কোন রকম শব্দ করা ছাড়া এমন একটা পাওয়ার প্ল্যান্ট পাবেন, অর্থাৎ ইঞ্জিনের কথা বলেছে। By the following April, the General Engineering Company had received 5,390 deposits for Doble Detroits, which were scheduled for delivery in early 1918. অর্থাৎ তারা 5,390 জন মানুষের ডিপোজিট পাইছে ডবল ডিট্রয়েটস এর জন্য, গাড়িটার নাম এইটা, ঠিক আছে। সুতরাং তারা অর্ডার পাইছে। এখন আমরা অর্ডার নিয়ে কই দেখছি, এইটার মেইন জিনিস হলো ওরা নানা ইমপ্রুভমেন্টের জন্য ওরা নতুন অর্ডার পাইছে 5,390টা নতুন অর্ডার, কি ফার্স্ট টাইম অর্ডার পেয়েছে। সো আমরা যদি যাই, বেটার অপশন নাই, এটা না, পজিটিভ পাবলিসিটি এটা না। ফার্দার ইমপ্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডার্স, অর্থাৎ তারা কিন্তু ইমপ্রুভ করছে যেইটার জন্য তারা অর্ডার পাইছে 5,390টা, এগুলো কি কমার্শিয়াল অর্ডার। সুতরাং নাম্বার ডি এর অ্যান্সার 5, further improvements lead to commercial orders, এটা গেল। দেন আমরা যাব ইতে। ইটা ছোট, ভালো, এমন প্যারা আমাদের সবারই ভালো লাগে। Later that year, Abner Doble delivered unhappy news to those eagerly awaiting the delivery of their modern new cars. অর্থাৎ অ্যাবনার ডোবেল তার যেসব মানুষ, তার যে কাস্টমার যে একটা অর্ডার পেতো, যেটা একটা খারাপ একটা খারাপ নিউজ শোনায়, একটা খারাপ খবর শোনায়। Those buyers who received the handful of completed cars, যারা পাইছে অল্প কিছু মানুষজন তাদের ফুল তৈরি করা গাড়ি, complained that the vehicles were sluggish and erratic, অর্থাৎ ঠিকমতো চলতো না, শব্দও করতো। Sometimes going in reverse when they should go forward, এমনও হয়তো তারা সামনে যাওয়ার বদলে পিছিয়ে যাইতো। The new engine design, though innovative, was still plagued with serious glitches. যদিও নতুন ইঞ্জিন ডিজাইনটা নানাভাবে ভালো ছিল, একটা নতুন ইনোভেশন ছিল, কিন্তু অনেক গ্লিচেস অর্থাৎ অনেক প্রবলেম দ্বারা ঘিরে ছিল, যেগুলো খুব সিরিয়াস ছিল, ঠিক আছে। এখন এমন আমরা ইয়া কই পাই, সুতরাং তার যে কাস্টমার গুলো ছিল তারা খুব কষ্ট পায়, ডিসঅ্যাপয়েন্ট হয়। আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে এই যে আমরা এখানেই পাইছি নাম্বার 7 এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার্স, প্যারাগ্রাফ ই এর অ্যান্সার এ ডিসঅ্যাপয়েন্টিং আউটকাম ফর কাস্টমার। কারণ কোনো কাস্টমারই এইটা আশা করে নাই যে তাদের গাড়িগুলা নানা রকম প্রবলেম দ্বারা ঘিরে থাকবে। এরপর প্যারাগ্রাফ এফ, the brothers made one final attempt to produce a viable
viable steam automobile. In early 1984, the Doble brothers shipped a Model E to New York City to be road tested by the Automobile Club of America. তারা তাদের মডেল ই এর যে নতুন গাড়িটা ওরা বানাইছিল সেটা নিউ ইয়র্কে পাঠায় রোড টেস্ট করার জন্য, যে রাস্তায় এটা কেমন চলে। After sitting overnight in the freezing temperatures, the car was pushed out into the road and left to sit for over an hour in the frosty morning air. অর্থাৎ ঠান্ডার মধ্যে এই গাড়িটাকে রাখা হয়, খুবই ঠান্ডার মধ্যে, ঠিক আছে। At the turn of the key, at the turn of the key, the boiler lit and reached its operating pressure inside of 40 seconds. অর্থাৎ যদিও এত ঠান্ডার মধ্যে রাখা হয় তাও 40 সেকেন্ডের মাধ্যমে এটা অন হয়ে যায়, অপারেটিং প্রেসারে চলে যায়। As they drove the test vehicle further, they found that its evenly distributed weight lent it surprisingly good handling, even though it was so heavy. As the new double steamer was further developed and tested, its maximum speed was pushed to over 100 miles per hour, and it achieved about 15 miles per gallon of kerosene with negligible emissions. অর্থাৎ এর ম্যাক্সিমাম স্পিড ছিল 100 miles per hour। ওই টাইমে এটা খুবই বেশি, ঠিক আছে। এটা আরো ডেভেলপ করা হয়, আরো টেস্ট করা হয়, কিন্তু সবচেয়ে বড় হলো এটা কোল্ড কন্ডিশনস এর মধ্যেও কোন রকম সমস্যা ফেস করে না। কোল্ড কন্ডিশনস এর মধ্যে ছিল, তাও পরের দিন খুব সহজভাবে এটা অন করা গেছিল। এখন আমরা কোল্ড কন্ডিশনস নিয়ে একদম শুরুতেই পাইছিলাম, এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস বিফোর দ্য টেকনোলজি। এখন আমরা কোল্ড কন্ডিশনস একদম শুরুতে পাইছিলাম, এ পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড। সুতরাং এক নম্বরটা যাবে প্যারাগ্রাফ এফ এ, ঠিক আছে। কোল্ড কন্ডিশনস, টেকনোলজি অ্যাসেস করা হয়েছে, নিউ ইয়র্কে নিয়ে রোড টেস্ট করা হয়েছে। অ্যাসেসমেন্ট মানে চেক করা, পরীক্ষা নেওয়া, এরকম, ঠিক আছে। লাস্টে হলো প্যারাগ্রাফ জি। আমাদের বাকি আছে আর দুইটা, ঠিক আছে, মানে দুইটা অপশন আছে, যে দুইটা অপশন আমরা ইউজ করি নাই, ঠিক আছে। প্যারাগ্রাফ জি তে যাই আমরা। Sadly, the Doble's brilliant steam car never was a financial success. স্যাড বিষয় হলো এই স্টিম কারটা কখনো ফাইন্যান্সিয়াল সাকসেসই ছিল না। Priced at around $18,000 in 1984, it was popular only among the very wealthy. এটার দাম এত বেশি ছিল, $18,000 ছিল ওই সময়, যে এটা শুধুমাত্র ওয়েলদি পিপলরাই কিনতে পারতো, ধনী মানুষরাই কিনতে পারতো। Plus, it is said that no two Model E's were quite the same because Abner Doble tinkered endlessly with the design. অর্থাৎ কোনো মডেলই সেম ছিল না, কারণ অ্যাবনার ডোবেল যে মানুষটা ছিল সে কন্টিনিউয়াসলি তার ডিজাইনের সাথে নানা রকম চেঞ্জ আনার ট্রাই করতো, নানা ইমপ্রুভমেন্ট বা কোনো না কোনোভাবে ইমপ্রুভমেন্ট করতে গিয়ে খারাপ হইতো এমন চেঞ্জ আনার ট্রাই করতো। টিঙ্কার্ড এন্ডলেসলি উইথ দ্য ডিজাইন। By the time the company folded in 1931, fewer than 50 of the amazing Model E steam cars had been produced. যে 1931 কোম্পানি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। বাই দেন 50-এর চেয়েও কম মডেল ই স্টিম কার্স প্রডিউস করা হয়েছে। ফর হিজ হোল ক্যারিয়ার আনটিল হিজ ডেথ ইন 1961, Abner Doble remained adamant that steam powered automobiles were at least equal to gasoline cars, if not superior. অ্যাবনার ডোবেল যতদিন সে মরে নাই ততদিন সে এইটাই করতো, অ্যাডামেন্ট ছিল, বিশ্বাস করতো তার জিনিসের প্রতি, যে স্টিম কার্স যদি গ্যাসোলিন কার্সের চেয়ে ভালো নাও হয় তাও এটা অ্যাটলিস্ট সমান। গিভেন দ্য এভিডেন্স হি মে হ্যাভ বিন রাইট। এভিডেন্স খেয়াল করলে হি মে হ্যাভ বিন রাইট। Many of the Model E Dobles which have survived are still in good working condition. এখন পর্যন্ত যেসব মডেলি ডবলস মানে গাড়িগুলা যেগুলো এখনো বাইচে আছে আছে এগুলো এখনো গুড ওয়ার্কিং কন্ডিশনে আছে, ঠিক মতো চলতেছে। সাম হ্যাভিং বিন ড্রিভেন ওভার 500,000 miles উইথ অনলি নর্মাল মেইনটেনেন্স। অর্থাৎ 500,000 miles এগুলো চলছে শুধুমাত্র নর্মাল মেইনটেনেন্সের মাধ্যমে, অনেক বেশি চেঞ্জ অনেক কিছু করাই লাগে নাই, ঠিক আছে।
Astonishingly, an unmodified double Model E runs clean enough to pass the emissions laws in California today, and they are pretty strict. অর্থাৎ এই স্টিম কার্স আমরা ভাবি যে আরে অনেক স্টিম আসবে, অনেক ধোঁয়া হবে, যার জন্য এটা তো আর প্রকৃতির জন্য ভালো না। কারণ ক্যালিফোর্নিয়াতে যে এমিশনস লস আছে এগুলো অনেক স্ট্রিক্ট, কিন্তু এটা এত ক্লিনলি চলতে পারে যে এটা সুন্দর মতো ওই লস গুলা পাস করে, কোনোভাবে ল ভাঙ্গে না। It is true that the technology poses some difficult problems, but you cannot help but wonder how efficient a steam car might be with the benefit of modern materials and computers. অর্থাৎ যে এটা নানা রকম প্রবলেম আছে, এটা ট্রু, কিন্তু এটা ওয়ান্ডার করতেই হবে যে এই স্টিম কার যদি মডার্ন মেটেরিয়ালস, আমাদের যে মডার্ন মেটেরিয়ালস আছে, কম্পিউটার আছে, এর মাধ্যমে যদি নানা রকম চেঞ্জ আনা হয়, এটা কতটা ভালো করবে, এটা স্টিম কার কতটা এফিশিয়েন্ট হবে। Under the current pressure to improve automotive performance and reduce emissions, it is not unthinkable that steam car may rise again. যে কারেন্ট যে সময় যাইতেছে, কারেন্ট যে প্রেশার যাচ্ছে, এর মাঝে যদি আমরা চিন্তা করি আর আমাদের যে অটোমোবাইলস এর কারেন্ট পারফরমেন্স এর উপর যদি করি, তাহলে স্টিম কার নতুন করে যে আবার দাঁড়াবে, আবার চলা শুরু করবে, মানুষ স্টিম কার কিনবে, এটা খুব বেশি ভাবার বাইরে না। এখন মেন কথা, কারেন্ট প্রবলেমস এর সাথে রিলেটেড কিছু একটা। এখন আমরা এমন কিন্তু পাইছিলাম শুধুমাত্র একটা জায়গায়, ঠিক আছে? সেটা কই পেয়েছিলাম? আপনারা এখানে যদি দেখেন, এ পজিটিভ সলিউশন টু দ্য ইস্যুস অফ টুডে, মানে আমাদের কারেন্টলি অটোমোবাইলস যে ইস্যুস গুলো দেখা যাচ্ছে, সেইটা আমরা কিন্তু যদি স্টিম কাসের সাথে কিছু চেঞ্জ আনি, তাইলে এইটা একটা পসিবল সলিউশন হইতে পারে। এইটা নিয়ে লাস্টে কথা বলা হয়েছে। এইটাই কিন্তু পুরা প্যাসেজের মোরাল ছিল, মূল ভাব ছিল। সুতরাং প্যারাগ্রাফ জি এর অ্যান্সার হলো a possible solution to the issues of today, নাম্বার 4। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের আমাদের ভিডিও এইটুকুই, লিস্ট অফ হেডিংস নিয়ে। আর নেক্সটে দেখা যাক আপনাদের কি পড়তে পারি। আসসালামু আলাইকুম।